হাই ভিউয়ার্স, আজকের ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর 2022 সালের গণিত প্রশ্ন বিচিত্রা থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের উপর যে মডেল কোশ্চেন পেপার 4 রয়েছে সেই প্রশ্নগুলোর সমাধান। এখানে দেখে নেব একের দাগে কি বলছে। একের দাগে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একের দাগের 1 নম্বর অঙ্ক বলা হয়েছে চারটি বীজগণিতিক সংখ্যা সমানুপাতি হলে তাদের মধ্যে সম্পর্ক কি হবে লেখো। যদি আমরা বলি যে চারটি সংখ্যা সমানুপাতে আছে তাহলে আমরা লিখতে পারবো এরকম যে প্রথম সংখ্যা গুণ চতুর্থ সংখ্যা সমান সমান আমরা লিখব দ্বিতীয় সংখ্যা গুণ তৃতীয় সংখ্যা। ঠিক আছে, তাহলে হয়ে গেল। এবার দেখো একের দাগের 2 নম্বর অঙ্কটি কি বলছে। 2 নম্বর অঙ্ক বলছে উদাহরণ দিয়ে গুরু অনুপাত ও লঘু অনুপাতের পার্থক্য লেখো। তো প্রথমে গুরু অনুপাত কাকে বলে সেটা লিখব যে অনুপাতের পূর্বপদ উত্তর পদের থেকে বড় তাকে গুরু অনুপাত বলা হয়। গুরু অনুপাত বলে। যেমন একটা উদাহরণ দিব, বলে যেমন একটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরো 3:2। ঠিক আছে, এখানে দেখো পূর্বপদ 3 আর উত্তর পদ হচ্ছে 2। পূর্বপদটা উত্তর পদের থেকে বড়, তার জন্য আমরা এটাকে কি বলবো যে গুরু অনুপাত। আর এর উল্টোটা হবে হচ্ছে লঘু অনুপাত। লঘু অনুপাতের সংজ্ঞা আমরা কি দেব, লিখবো যে অনুপাতের, এর উল্টো সংজ্ঞা হবে যে অনুপাতের পূর্বপদ উত্তর পদের থেকে ছোট তাকে লঘু অনুপাত বলে। যেমন এখানে ধরো দিলাম 5:6, এটা হচ্ছে লঘু অনুপাত। তার কারণ দেখো এখানে পূর্বপদটা ছোট উত্তর পদের থেকে, এর জন্য এটাকে আমরা কি বলবো, লঘু অনুপাত বলবো। ঠিক আছে, এবারে দেখবো একের দাগের 3 নম্বর অঙ্কটি কি বলছে। দেখো একের দাগের 3 নম্বর অঙ্ক বলছে যে 2x³ প্লাস 5y² প্লাস 3xy এই বীজগণিতিক সংখ্যামালাতে থাকা চলক ও ধ্রুবকগুলি লেখো। দেখো এখানে চলক কোনগুলো আছে। চলক বলতে কি, যে সমস্ত সংখ্যাগুলোর মান পরিবর্তিত হয়। এখানে চলক কোনগুলো আছে, এক্স এর মান এখানে 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে। ঠিক আছে, সেরকম ওয়াই এর মান 1 2 3 4 5 যে কোনো সংখ্যা হতে পারে। তার জন্য এগুলোর মান পরিবর্তনশীল, এক্স আর ওয়াই এর মান। এর জন্য আমরা এখানে চলক বললে এক্স আর ওয়াই কে লিখবো। আর ধ্রুবক বলতে কি, যে যার মান পরিবর্তিত নেই, সবসময় একই থাকবে। যেরকম এখানে 2 আছে, 2 তো 2 এর মান কখনো 3 হবে না। ঠিক আছে, তারপরে 5 এটাও একটা ধ্রুবক, তারপরে 3 এগুলো হচ্ছে ধ্রুবক। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবারে দেখবো যে একের দাগে 4 নাম্বার অঙ্কটি কি বলছে। 4 নাম্বার প্রশ্নে আছে যে 218 ডিগ্রি কোণকে কি বলা হয়। এই কোণকে কি বলা হয়, প্রবৃদ্ধ কোণ বলা হয়। প্রবৃদ্ধ কোণ বলে কেন, প্রবৃদ্ধ কোণ বলে। ঠিক আছে, এটা আমরা লিখে দিচ্ছি, প্রবৃদ্ধ কোণ বলে। মনে রাখবে যে আমরা জানি যে 90 ডিগ্রি থেকে যদি ছোট হয় কোনো কোণ সেটাকে কি বলা হয়, সূক্ষ্ম কোণ বলা হয়। আর 90 ডিগ্রি হলে সেটাকে বলা হচ্ছে সমকোণ। আর 90 ডিগ্রির থেকে বড়, 180 ডিগ্রির থেকে ছোট, সেগুলোকে বলা হচ্ছে স্থূল কোণ। ঠিক আছে, আর 180 ডিগ্রিকে বলে সরল কোণ। আর 180 ডিগ্রির থেকে বড় আর 360 ডিগ্রির থেকে ছোট সেই কোণগুলোকে কি বলা হয়, প্রবৃদ্ধ কোণ বলা হয়। এর জন্য আমরা বলবো যে 218 ডিগ্রি কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। ঠিক আছে, এবারে আমরা দেখবো 2 দাগের অঙ্কগুলো কি বলছে। দেখো 2 দাগে বলছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 2 দাগের 1 নম্বর অঙ্ক, একটি আয়তাকার জমির দৈর্ঘ্যের 3 গুণ ও প্রস্থের দ্বিগুণের অনুপাত 5:2, জমির দৈর্ঘ্য 25 মিটার হলে জমির পরিসীমা কত। ঠিক আছে, এই অঙ্কটা আমরা প্রথমে ধরে নেব যে ধরি জমির প্রস্থ। কেন প্রস্থ ধরলাম, দেখো প্রস্থ দেওয়া নেই, এখানে দৈর্ঘ্যটা দেওয়া আছে, তাই আমরা ধরছি যে জমির প্রস্থ
সমান সমান এক্স মিটার। ঠিক আছে, আমাদের এখানে অনুপাত কি দেওয়া আছে, দৈর্ঘ্যের 3 গুণ আর প্রস্থের দ্বিগুণ। ঠিক আছে, তাই আমরা এখানে লিখব অতএব জমির প্রস্থের দ্বিগুণ। ঠিক আছে, যেহেতু আমাদের অনুপাতটা কি প্রস্থের দ্বিগুণ দেওয়া আছে, তাই আমরা এখানে প্রস্থের দ্বিগুণ করব। জমির প্রস্থের দ্বিগুণ সমান সমান কি হবে, জমির প্রস্থ যদি এক্স হয় তাহলে এক্স এর দ্বিগুণ মানে কি 2x মিটার হয়ে গেল। ঠিক আছে, আবার কি লিখবো, যে জমির এখানে দেওয়া আছে আমাদের, দেখো জমির দৈর্ঘ্য 25 মিটার দেওয়া আছে, জমির দৈর্ঘ্য 25 মিটার। এখানে লিখবো যে জমির দৈর্ঘ্য সমান সমান 25 মিটার। অতএব কি লিখবো, যে দৈর্ঘ্যের 3 গুণ। কেন 3 গুণ, কারণ আমাদের অনুপাতটা দেওয়া আছে কি দৈর্ঘ্যের 3 গুণ হিসাবে, তার জন্য আমরা কি দৈর্ঘ্যের 3 গুণটা বের করে নেব। তাহলে 25-এর সাথে আমরা কি করব, 3 গুণ করে দেব, কত হচ্ছে 75 মিটার। ঠিক আছে, 75 মিটার। এবার আমরা প্রশ্ন মতে লিখতে পারি, যে প্রশ্ন মতে আমরা কি লিখব, দেখো আমরা এক্স এর মানটা বের করার জন্য প্রশ্ন মতেটা লিখব, যে এখানে আমাদের বলা হয়েছে দৈর্ঘ্য হচ্ছে 75 মিটার, 3 গুণ করার পর, কিন্তু শুধু দৈর্ঘ্য না, 3 গুণ করার পর হচ্ছে 75, তার সাথে ইস্টু কি দেবো, যে প্রস্থের দ্বিগুণ। ঠিক আছে, এখানে বলা হয়েছিল দৈর্ঘ্যের 3 গুণ এবং প্রস্থের দ্বিগুণের অনুপাত, তাহলে এখানে দৈর্ঘ্যের 3 গুণ দিলাম, এবার প্রস্থের দ্বিগুণ বলতে 2x, এটাকে আমরা সমান সমান দিয়ে লিখতে পারবো 5:2, কারণ আমাদের সেটা বলা হয়েছে দৈর্ঘ্যের 3 গুণ আর প্রস্থের দ্বিগুণের অনুপাত হচ্ছে এত। এখান থেকে আমরা এক্স এর মান বের করব, এখানে 75/2x সমান সমান 5/2, এই 2 দিয়ে 75-কে গুণ হবে, 5 দিয়ে x কে গুণ হবে, তো 5 দুগুণে কত হবে 10x, আর 75 দুগুণে কত, 75 দ্বিগুণে হচ্ছে 150। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বা লিখতে পারবো, বা x সমান সমান 150 ভাগ হচ্ছে 10 সমান সমান 10 দিয়ে যদি আমরা 150-কে ভাগ করি তাহলে কত হবে 15। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স এর মান হচ্ছে 15। অতএব আমরা কি লিখবো, অতএব জমির প্রস্থ সমান সমান 15 মিটার। ঠিক আছে, তাহলে আমরা যেহেতু আমরা জমির প্রস্থ পেয়ে গেলাম আর দৈর্ঘ্য জানি, তাহলে জমির পরিসীমা নিশ্চয়ই বের করতে পারবো। তাহলে লিখবো অতএব আয়তাকার জমির পরিসীমার সূত্র আমরা জানি, যে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঠিক আছে, তাহলে আমরা এখানে মানগুলো বসাবো। দৈর্ঘ্য বলতে এখানে দেখো 2 তো 2, দৈর্ঘ্য বলতে এখানে কত আমাদের বলাই ছিল 25 লিখলাম, আর প্রস্থ বলতে আমাদের বেরিয়েছে 15, এটা লিখবো, এখানে মিটার লিখে দেবো। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 2, এখানে 25 আর 15 যোগ করলে কত হয়, 25 আর 15 যোগ করলে 40 মিটার, 40 দুগুণে 80 মিটার। 80 মিটার কিন্তু উত্তর পেয়ে গেলাম, যে আয়তাকার জমির পরিসীমা হবে 80 মিটার। তোমরা কিন্তু এখানটাতে উত্তর লিখে দিবে জমির পরিসীমা 80 মিটার হবে। ঠিক আছে, আশা করি বুঝে গেছো। এবারে আমরা 2-এর দাগের 2 নম্বর অঙ্ক কি বলছে সেটা দেখে নেব। দেখো 2-এর দাগের 2 নম্বর অঙ্কটি বলছে, 3টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথম পদ 75, তৃতীয় পদ 3 হলে মধ্যপদের মান কত। আমাদের যখন বলা হবে যে 3টি সংখ্যা ক্রমিক সমানুপাতে আছে, আর যদি মধ্যপদ জানতে চাওয়া হয়, তো মধ্যপদ বের করার সূত্রটি হচ্ছে, আমরা লিখব যে মধ্যপদ সমান আমরা লিখতে পারবো যে রুট ওভার প্রথম পদ গুণ তৃতীয় পদ, প্রথম পদ গুণ কি বলতো তৃতীয় পদ, তাহলেই কিন্তু উত্তর বেরিয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এটা প্রথম পদ কত আছে, প্রথম পদ আছে 75, তাহলে এখানে লিখবো 75, আর এখানে তৃতীয় পদ আছে 3, 75 আর 3 গুণ করলে কত হয় 225, এখানে লিখলাম 225, আর 225-এর বর্গমূল করলে কত হবে 15। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম যে মধ্যপদ কত হবে 15 হবে। ঠিক আছে, তো তোমাদের এই সূত্রটা মনে রাখতে অনেক সময় কষ্ট হতে পারে, যে তোমরা এর জন্য একটা সূত্র মনে রাখতে পারো। যখন আমাদেরকে বলা হবে 3টা সংখ্যা ক্রমিক সমানুপাতে আছে, তখন আমরা এইভাবে লিখতে পারবো a/b
সমান সমান বি বাই সি। এখানে এ বলতে প্রথম পদ, বি বলতে মধ্য পদ, আর সি বলতে হচ্ছে তৃতীয় পদ। ঠিক আছে, তাহলে এখান থেকে বি বি গুণ করলে বি স্কোয়ার, আর এর সাথে গুণ হলে এসি হয়ে যাবে। তাহলে বি এর মান শুধু কি বেরোবে, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে বি এর সাথে গুণ হলে বি স্কোয়ার সমান সমান এদিকে গুণ হলে এসি, আর যখন আমরা স্কোয়ারটা উঠিয়ে দেবো তখন শুধু বি থাকবে, আর স্কোয়ার উঠিয়ে দিলে ও পাশে কি হয়, রুট ওভার হয়ে যায়। তাহলে এই সূত্রটা কিন্তু মনে রেখেও আমরা কিন্তু অঙ্কটা করতে পারবো। আর একটা সূত্র মাথায় রাখবে, যখন বলবে যে চারটা সংখ্যা সমানুপাতে আছে তখন আমরা লিখতে পারবো, এরকম লিখতে পারবো যে এ বাই বি সমান সমান সি বাই ডি, এরকম কিন্তু আমরা লিখতে পারবো যখন চারটা সংখ্যা সমানুপাতে থাকে। ঠিক আছে, তো যাই হোক প্রিয় ভিউয়ার্স, এবারে দেখবো আমরা 2 দাগের 3 নাম্বার অঙ্কটি কি বলছে। দেখো 2 দাগের 3 নাম্বার অঙ্কটি বলছে, কিছু পরিমাণ খাদ্য 12 জন লোকের 20 দিন চলে, হিসেব করে লেখো ওই খাদ্যে 40 জন লোকের কতদিন চলবে। আমরা এখানে ঐকিক নিয়মে অঙ্কটা করব। এখানে দেখো লিখবো যে কিছু পরিমাণ খাদ্য, কিছু পরিমাণ খাদ্য 12 জন লোকের 20 দিন যায়। তাহলে ওই পরিমাণ খাদ্য একজন লোকের কতদিন যাবে, নিশ্চয়ই কি বেশি দিন যাবে, একজন লোক বেশি দিন খেতে পারবে, তাই 20 সাথে আমরা কি করব 12 গুণ করে দেবো, 12 দিন যায়। তাহলে ওই পরিমাণ খাদ্য কতজন লোকের বলা হয়েছে, 40 জন লোকের। তাহলে 40 জন লোকের কি নিশ্চয়ই এর থেকে কি কম যাবে, তাহলে আমরা কি করব 20 গুণ 12 আছে, এটাকে আমরা 40 দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, তাহলে উত্তর হয়ে যাবে। তাহলে 20 দিয়ে আমরা 40কে ভাগ করলে 20 দুগুণে 40, আর 2 দিয়ে কাটলে 2 অক্ষে 2, 6 দুগুণে 12, তাহলে দেখতে পাচ্ছি 6 দিন। ঠিক আছে, তাহলে কয়দিন যাবে, উত্তর আমরা এখানে লিখে দিব যে 40 জন লোকের ওই খাদ্য 6 দিন যাবে। আশা করি বুঝেছো। এবারে আমরা দেখব 3 দাগের অঙ্কগুলো কি বলছে। দেখো 3 দাগে বলছে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3 দাগের 1 নাম্বার হচ্ছে সরল করো। এই অঙ্কটাকে আমাদের সরল করতে হবে। দেখে ভয়ঙ্কর মনে হলেও খুব একটা কঠিন কিন্তু অঙ্ক নয়। প্রথমে যা আছে আমরা তাই টুকতে থাকবো। এখানে 2x আছে, তারপরে দেখো মাইনাস 2 এর পাওয়ার 3 আছে। 2 এর পাওয়ার 3 মানে কত বলো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 লিখলাম। আর 3 এর পাওয়ার 3 মানে কত, 3 3 9, 3 9 27, তাহলে 27 লিখলাম। তারপরে এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম। তারপরে এখানে যা আছে তাই লিখবো, 12 x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 3 গুণ x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4। ঠিক আছে, বাই হচ্ছে 8 x টু দি পাওয়ার 7 y টু দি পাওয়ার 6। আর এখানে ভাগ আছে, দেখো এই ভাগটা আমরা গুণ চিহ্ন দিয়ে দেবো, আর এটা উল্টে যাবে, মানে একটা নিচে আসবে। আর 3 স্কোয়ার মানে কত, দেখো এটাকে আমরা ভেঙে নেই। 3 স্কোয়ার মানে হচ্ছে 3 3 9, তাহলে আমরা 3 আর লিখবো না, এখানে 9 লিখে দিলাম। আর এখানে এক্স ওয়াই থাকলো, আর নিচে 1 লেখার কিন্তু প্রয়োজন নেই। আর এখানে ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো। তারপরে ভাগ, এখানে দেখো 1 বাই কি আছে, 2 এর পাওয়ার স্কোয়ার আছে, তাই না? তাহলে 2 দুগুণে কত 4, আর এখানে 8 এক্স ওয়াই স্কোয়ার, ফার্স্ট ব্র্যাকেট আটকে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে, আবার সমান সমান দিয়ে আমরা টুকতে থাকবো। এখানে 2x মাইনাস হচ্ছে 8 বাই 27, তারপরে সেকেন্ড ব্র্যাকেট। এখানে দেখো কাটাকাটি যায়, তো সেই সংখ্যাগুলোকে আমরা কেটে দেবো। তো যদি কাটাকাটি যায় তাহলে কেটে দেবো। এখানে দেখো 2 দিয়ে কিন্তু এটা কাটতে যাবে, 2 দিয়ে আমরা বা 4 দিয়েও কাটতে পারো। 4 দিয়ে 4 দুগুণে 8, 4 দিয়ে এটা হচ্ছে 3 4 12। ঠিক আছে, আর কাটা যায় না, আমরা এক্স ওয়াই গুলো এখানে কাটবো না, আমরা গুণ আকারে রেখে দিব। তো দেখো এর সাথে আমরা যদি গুণ করে দেই এই সংখ্যাগুলো, যেহেতু 3 উপরে আছে, এটা উপরে আছে, এটা উপরে আছে, তাহলে উপরের সংখ্যাগুলো গুণ হবে। 3 নং কত, 3 নং হচ্ছে 27, তাহলে আমরা এখানে 27 লিখলাম। এবার দেখো এক্স টু দি পাওয়ার এখানে 4, এখানে এক্স টু দি পাওয়ার 4, আর এখানে শুধুমাত্র এক্স, মানে এক্স এর পাওয়ার 1। আমরা জানি গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়, তাহলে 4 আর 4 8, আর এখানে 1 9 হলো, তাহলে এক্স টু দি পাওয়ার এখানে 9 লিখবো। ওয়াই এর দেখো এখানে 3 আর 4 আছে, 3 4 কত 7, 7 আর 8, তাহলে ওয়াই এর পাওয়ার আমরা 8 লিখে দিলাম। তাহলে উপরের সংখ্যাগুলো গুণ হয়ে গেল, আর নিচে শুধুমাত্র কি থাকছে 2 থাকছে, x টু দি পাওয়ার 7 y টু দি পাওয়ার 6। ঠিক আছে, এরপরে আমরা দেখো এখানে আমরা এই যে ভাগ চিহ্নটা দিয়ে দিব, ভাগ চিহ্ন। এখানে দেখো এখানেও আমরা কাটাকাটি করতে পারবো, 4 অক্ষে 4, 4 দুগুণে 8, তাহলে কত হচ্ছে, তাহলে ভাগ চিহ্ন দিয়ে আমরা কি লিখতে পারবো, এখানে ভাগ দিয়ে আমরা লিখতে পারবো যে 2xy স্কোয়ার, 2xy স্কোয়ার, আর এখানে সেকেন্ড ব্র্যাকেটটা আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, তো এবার আমরা কি করবো, দেখো 2x মাইনাস 8 বাই 27। এবার এখানে এই সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে রাখছি, এটা আমরা গুণ করে উল্টে দেবো। ঠিক আছে, তাহলে 27 x টু দি পাওয়ার 9 y টু দি পাওয়ার 8, এখানে 2 x টু দি পাওয়ার
7y⁶, এটা গুণ চিহ্ন হয়ে গেল, এটা উল্টে যাবে, যেহেতু এটা উপরে আছে তাহলে এটা নিচে চলে আসবে, উপরে 1 চলে যাবে আর 2xy² আসবে। ঠিক আছে, এটা সেকেন্ড ব্র্যাকেট আছে, এই সেকেন্ড ব্র্যাকেটে যেহেতু তোমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়েও কিন্তু কাজটা করতে পারতে। তো যাই হোক, সেটা আমাদের দেখার দরকার নেই। এবার আমরা কি করব দেখো, কাটাকাটি যায় কিনা, কাটাকাটি যাওয়ার দরকার নেই, কাটাকাটি যাচ্ছে না কোনো কিছু, তাহলে যা আছে তাই লিখবো। -8/27, এখানে হচ্ছে দেখো আমরা এবার গুণ করে দিচ্ছি, তাহলে গুণ করলে কি হবে, ব্র্যাকেটটা উঠিয়ে দিচ্ছি, ব্র্যাকেট উঠিয়ে দিলে গুণ চিহ্ন বসবে, আর এখানে আমরা গুণ করে বসাবো, এটার সাথে গুণ, এই 27 x⁹ y⁸ এর সাথে যদি 1 গুণ করি তাহলে এটাই থাকবে, এখানে লিখবো 27 x⁹ y⁸, আর এর সাথে গুণ করলে কত হবে, 2 দুগুণে কত 4, 2 দুগুণে 4 হলো, x⁴ এখানে 7 আছে আর এখানে শুধু x আছে, তাহলে কি হবে, x⁸ হয়ে যাবে, আর এখানে y⁶ আছে আর এখানে y⁴ 2 আছে, তাহলে কত হবে, 6 আর 2 8 হয়ে যাবে, তাহলে y⁸ হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো এখানে আমরা কিন্তু অঙ্কটা দেখতে পাচ্ছি, সমান সমান দিয়ে 2x বিয়োগ, দেখো এই যে 27 আর এই 27 আমরা কিন্তু কেটে দিতে পারি, তাই না, 27 27 কেটে গেল, তাহলে কত থাকছে, থাকছে এখানে 4, 4 দিয়ে আমরা 4কে 4, 4 দুগুণে 8, তাহলে উপরে দেখো কত হচ্ছে, উপরে আমরা কি লিখতে পারবো, এখানে দেখো যে 2 আছে, তাহলে 2 x⁹ 9 y⁸ হলো, কি করে হলো ভালোভাবে খেয়াল করো, এই যেখানে 2 এর সাথে গুণ হয়ে গেল, 2 এর সাথে x⁹ 9 y⁸ এর সাথে গুণ হলো, আর নিচে কত আছে, নিচে শুধু থাকছে হচ্ছে x⁸ 8 y⁸। ঠিক আছে, এবার দেখো আমরা ভাগ করব, 2x বিয়োগ করবো, দেখো 8টা দিয়ে যদি আমরা এটাকে কাটি, এই x⁸ দিয়ে যদি কাটি 1 হবে, আর এটা দিয়ে যদি x⁸ কে কাটি তাহলে কি হবে, x⁴ হবে। কেন, দেখো আমরা 8 দিয়ে ভাগ করছি, x⁴ 8 দিয়ে ভাগ করছি, আর ভাগের সময় কি হয়, পাওয়ার বিয়োগ হয়ে যায়, এটা থেকে যেটা কেটে গেল, আর এই 9 থেকে যদি 8 বাদ দেয় তাহলে কত হবে 1, তাহলে x⁴ হবে, তাই না, আর x⁴ মানে x, তাহলে শুধু 1, শুধু আমরা x-টাই লিখতে পারবো, আবার এটা দিয়ে কাটলে 1 আর এটাতে কেটে গেলে 1 হচ্ছে। ঠিক আছে, তাহলে কত থাকছে দেখো, 2x শুধুমাত্র থাকছে, একের সাথে গুণ হলে তো ওটাই থাকবে, তো 2x থাকছে, তাহলে 2x দিয়ে 2x যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কত হচ্ছে 0, তাহলে আমরা এই অঙ্কটার উত্তর পেয়ে গেলাম কি 0। ঠিক আছে, আমরা সরলের মান পেয়ে গেলাম যে 0 হবে। ঠিক আছে, এবারে আমরা 3-এর দাগের 2 নম্বর অঙ্কটি কি বলছে সেটা দেখে নেব। দেখো 3-এর দাগে 2 নম্বর অঙ্কটি বলছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 15x² y² প্লাস 45x² y³ বর্গ সেমি এবং ঘন দৈর্ঘ্য হচ্ছে 5 প্লাস 15y সেমি হলে আয়তক্ষেত্রটির পরিসীমা কত, x = 1 y = 2 হলে আয়তক্ষেত্রটির পরিসীমার সংখ্যামান কত হবে। ঠিক আছে, তো আমাদের এখানে বলা হয়েছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আমরা আগে লিখে নিব যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত আছে দেখো, 15x² y² প্লাস 45x² y³। ঠিক আছে, বর্গ সেমি, এটা লিখে রাখলাম বর্গ সেমি। ঠিক আছে, আর এখানে দৈর্ঘ্য দেওয়া আছে, দেখো দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 5 + 15y, এটা কি সেমি। আমরা জানি যে প্রস্থ বের করার সূত্রটা কি, যেখানে আমরা ক্ষেত্রফল দেওয়া থাকবে আর দৈর্ঘ্য দেওয়া থাকবে সেখান থেকে আমরা প্রস্থ বের করতে একদমই সহজ। প্রস্থ বের করা কি, যেহেতু আমরা দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে ক্ষেত্রফল পাই, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে ক্ষেত্রফল পাওয়া যায়, তাই আমরা প্রস্থ বের করতে গেলে কি করব, ক্ষেত্রফলকে আমরা ভাগ করব কি দিয়ে, দৈর্ঘ্য দিয়ে। এখানে লিখবো যে ক্ষেত্রফল ভাগ হচ্ছে দৈর্ঘ্য। ঠিক আছে, দৈর্ঘ্য, তাহলে এখানে ক্ষেত্রফল কত আছে এটা, তাহলে আমরা লিখবো 15x² y² প্লাস 45x² y³। ঠিক আছে, আর হচ্ছে এখানে দৈর্ঘ্য আছে কত, 5 প্লাস 15y। এবার আমরা কি করবো, এটাকে ভাগ করতে হবে। তো ভাগ করার জন্য কি করব, এটাকে আমরা প্রথমে কমন নিব। ঠিক আছে, এখানে কত কমন নেওয়া যায় দেখো খেয়াল করে, এখানে কমন নেওয়া যায় হচ্ছে তোমার হচ্ছে 15 কমন নেওয়া যায়, তাই না, 15 কমন, x² কমন আর y² কমন, তাহলে কত থাকছে, এটা গোটাটাই নিয়ে নিলে 1 থাকবে, আর এখান থেকে 15 যেহেতু নিচ্ছে তাহলে 3 থাকবে, আর এখানে কি থাকবে, x² নেওয়া হয়ে গেছে তাহলে x² থাকবে না, y² নেওয়া হয়েছে তাহলে একটা y থাকবে, আর নিচ থেকে আমরা কত কমন নিব বলতো, 5কে কমন নেবো, তাহলে 5কে 1 থাকবে, আর 3 × 5 = 15, আর এখানে y থাকবে। দেখো এটা আর এটা কেটে গেল, যেহেতু মিল হয়ে গেছে, এবার 5 দিয়ে কাটো, 5 × 5, 3 × 5 = 15, তাহলে কত দেখতে পাচ্ছি, শুধু থাকছে 3x² y², এটা কি হবে, সেমি। এটা কিন্তু আমরা প্রস্থের মানটা পেয়ে গেলাম। এবার যখন আমরা প্রস্থের মান পেয়ে গেলাম তাহলে আমাদের কিন্তু পরিসীমা বের করা খুব সহজ। তাহলে আমরা পরিসীমা বের করবো কি, আয়তক্ষেত্রের পরিসীমা আমরা জানি কি, পরিসীমার সূত্রটা হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঠিক আছে, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 লিখলাম। দৈর্ঘ্যের মান কত, এখানে দৈর্ঘ্য বলতে এখানে আমরা জানি
যে দৈর্ঘ্যটা আমাদের দেওয়া আছে 5 যোগ 15 ওয়াই, আর এটা দৈর্ঘ্য হচ্ছে এটুকু, আর প্রস্থ হচ্ছে তোমার হলো এটা, তাহলে এটাকে আমরা যোগ করে দেবো, তাহলে 3x² y²। ঠিক আছে, এটা কি দেবো, সেমি দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমরা এটা গুণ করে দেখছি কত হচ্ছে। 2 দিয়ে দেখো 5কে গুণ করলে 10, আর হচ্ছে 15 দুগুণে কত 30y, আর হচ্ছে 3-এর সাথে 2 গুণ করে 3 দুগুণে 6x² y²। এটা কিন্তু আমরা পেয়ে গেলাম কি, যে পরিসীমা। ঠিক আছে, আয়তক্ষেত্রটির পরিসীমা এত সেমি পেয়ে গেলাম। ঠিক আছে, আমাদের কিন্তু একটা অঙ্কের উত্তর কিন্তু বেরিয়ে গেল। ঠিক আছে, এবার দেখো আমাদের কাছে বলা হয়েছিল আর একটা প্রশ্ন এর সাথে কিন্তু আছে, যে প্রশ্নটা কি, যে x এর মান 1 y এর মান 2 হলে আয়তক্ষেত্রটির পরিসীমার সংখ্যা মান কত। তাহলে আমরা এখানে লিখবো পরিসীমার সংখ্যা মান হবে, অতএব পরিসীমার সংখ্যা মান হবে সংখ্যা মান সমান সমান সংখ্যা মান এখানে সমান সমান কত লিখবো, এখানে যে এটার আগে টুকে নেই 30y প্লাস 6x² y², এটাকে সেমি লিখলাম। হ্যাঁ, এবার আমাদের x এর মান কত দেওয়া আছে, 1 দেওয়া আছে, আর y এর মান 2 দেওয়া আছে, সেই মানগুলো এখানে বসাবো। তাহলে 10 তো এখানে 10ই থাকবে, y এর মান 2 দেওয়া আছে, তাহলে y এর মান 2 মানে 30 দুগুণে 60। আর এখানে দেখো x এর মান কত দেওয়া আছে বলতো 1, তাহলে 1 এর স্কোয়ার গুণ, এটা গুণ আকারে, y এর মান হচ্ছে 2 এর স্কোয়ার, এটাকে আমরা সেমি লিখে দেবো। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 10 যোগ 60 যোগ 6, 1 এর পাওয়ার 2 মানে কি একই হবে, 6 গুণ 1 আর 2 দুগুণে কত 4, এটা সেমি লিখে রাখবো, সেমি। তাহলে কত হচ্ছে 10 যোগ 60, এখানে 4 6 কত হবে 24। ঠিক আছে, এটাকে সেমি। তাহলে এগুলো সবগুলোকে যোগ করে দাও, 60 আর 10 70, 70 আর 24 হচ্ছে 94, তাহলে 94 সেমি। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা উত্তর পেয়ে গেলাম যে সংখ্যা মান হবে 94 সেমি। ঠিক আছে, তাহলে তোমরা উত্তর লিখে দিবে যে আয়তক্ষেত্রটির পরিসীমা হবে এত সেমি এবং পরিসীমাটির সংখ্যা মান হবে 94 সেমি। আশা করি বুঝে গেছো। এবারে আমরা দেখব যে 3-এর দাগের 3 নম্বর অঙ্কটি কি বলছে। দেখো 3-এর দাগের 3 নম্বর অঙ্কটি বলছে যে সূত্রের সাহায্যে গুণ করো a² প্লাস a প্লাস 1 ইন্টু a² মাইনাস a প্লাস 1 ইন্টু a টু দি পাওয়ার 4 মাইনাস a² প্লাস 1। ঠিক আছে, তো এটা সূত্রের সাহায্যে আমাদের গুণ করতে হবে। তো একটা সূত্র আমরা এখানে ফেলবো, সেই সূত্রটা আমি লিখে দেখাচ্ছি তোমাদের, a² মাইনাস b²। এই সূত্রটা আমরা জানি যে a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখো এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করবো, এই প্রথম এইটুকুর মধ্যে আমরা এই সূত্রটা আছে। কিভাবে আছে দেখো, আমরা যদি এখানে লিখি, সাজিয়ে লিখি a² প্লাস 1, এটাকে আমরা a বানিয়ে দেই, আর শুধু a যে আছে এটাকে যদি আমরা b বানিয়ে দেই, তাহলে কি হবে দেখো, এখানে ভালো করে খেয়াল করো, এটাকে গোটাটাই আমরা a বানালাম, এটা গোটাই a প্লাস b। ঠিক আছে, আবার এটাকেও আমরা a মাইনাস b বানাবো। দেখো a মাইনাস b বানাতে গেলে কি করতে হবে, এই যে এটা হলো a আবার মাইনাস b, ভালো করে খেয়াল করো, দেখো কিন্তু এই সূত্রটা পড়ে গেল, a প্লাস b ইন্টু a মাইনাস b। আমরা a² প্লাস 1 এটাকে গোটাটাকে a ধরলাম, তাহলে a প্লাস b আর a মাইনাস b হয়ে গেল। ঠিক আছে, আর পেছনে যেটা ছিল সেটা কিন্তু আমরা লিখে দেবো, a টু দি পাওয়ার 4 মাইনাস a² প্লাস 1। ঠিক আছে, এবার দেখো এটা যেহেতু আমাদের সূত্রে পড়ে গেল, তাহলে আমরা কি লিখতে পারি, এইটাকে লিখতে পারি a² মাইনাস b²। তাহলে আমরা এখান থেকে a² মাইনাস b² লিখবো। a² বলতে কাকে, এই যে এটার স্কোয়ার দিতে হবে, তাহলে এটাই হলো a, তাহলে a এর স্কোয়ার মাইনাস b² বলতে b বলতে এখানে a, এটার স্কোয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দেবো। ঠিক আছে, আর পেছনে যেটা ছিল সেটা আমরা লিখবো যে a টু দি পাওয়ার 4 মাইনাস a² প্লাস 1। ঠিক আছে, এবার দেখো, এবার আমরা কি করব, এবার দেখো এখানে একটা সূত্র ফেলা যাবে, সেই সূত্রটা কোনটা প্রয়োগ করবো সেটা এখানে লিখে দেখাচ্ছি। দেখো এটা আমরা সূত্রটা প্রয়োগ করব হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার, এই সূত্রটা আমরা এখানে কিন্তু প্রয়োগ করবো। এই সূত্রটা আমরা জানি কি, a² প্লাস 2ab প্লাস b², এই সূত্রটা এখানে আমরা প্রয়োগ করব। এখানে দেখো এটাকে ধরবো a, এই যে a² আছে না, এই পুরোটাকে ধরবো a, আর এটা হচ্ছে b, তাহলে a প্লাস b হোল স্কোয়ার। তাহলে এটুকু সূত্র ফেলছি আমরা। তো সূত্র ফেললে কি হবে দেখো, এটুকুকে সূত্রে ফেললে হবে কি, a², a বলতে তো a গোটাটাই, তার মাথায় একটা স্কোয়ার। ঠিক আছে, এটা গোটাটাই a ছিল, তাহলে a এর স্কোয়ার দিলাম, তারপরে কি করতে হবে আমাদের, প্লাস 2ab, 2 দিলাম, a বলতে a² আর b বলতে এখানে 1, তার সাথে কি দিতে হবে b², মানে 1 এর স্কোয়ার, 1 এর স্কোয়ার মানে 1, এটা লেখার দরকার নেই। তারপরে আমরা এখানে কি দেবো বলতো, মাইনাস এই যে a² ছিল, মাইনাস a²টা দিয়ে দেবো, আর বাইরের সেকেন্ড ব্র্যাকেটটা এখানে আমরা দিয়ে দিচ্ছি। তারপর এখানে যা ছিল তাই লিখবো, a টু দি পাওয়ার 4 মাইনাস a² প্লাস 1। ঠিক আছে, এবার দেখো এবার কি করব, এই যে স্কোয়ারের পাওয়ার যদি স্কোয়ার হয় তাহলে কত হবে, a টু দি পাওয়ার 4 হয়ে যাবে, প্লাস কত হবে 2,
এ স্কোয়ার, এটা গুণ করলে 2a স্কোয়ার প্লাস 1 মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, সেকেন্ড ব্র্যাকেটটার দরকার নেই, তাই তোমার হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিলাম না। আর এখানে a টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার প্লাস 1। এবার দেখো এই যে এ টু দি পাওয়ার এ স্কোয়ার আছে, এ স্কোয়ার থেকে যদি এই যে এটার থেকে বাদ দিয়ে দিই, 2a স্কোয়ার থেকে যদি বাদ দিয়ে দিই এটা, তাহলে কত হবে? এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, তাহলে দুটা এ স্কোয়ার থেকে যদি একটা স্কোয়ার বাদ দিয়ে দিলে এটা হবে। তারপর এখানে দেখো এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার প্লাস 1। আবার দেখো এটাকে কিন্তু আমরা সূত্রে ফেলতে পারি। ঠিক আছে, এর আগে যেখানে এখানে যে সূত্রটা ফেললাম, এখানেও সেম সূত্রটা ফেলতে পারবো, যেটা ঠিক আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কিভাবে? যে সাজিয়ে লিখতে হবে। সাজিয়ে কিভাবে লেখে? এই যে এখানে দেখো এ টু দি পাওয়ার 4 প্লাস 1, এটাকে এ বানালাম, আর বি বলতে এটাকে বানাবো, যে এই যেটা, ঠিক আছে, এটাকে এ আর এটাকে বি বানালাম। এটা তাহলে হয়ে গেল, এটা হচ্ছে গোটাটাই এ আর এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি। এখানে আমরা এ মাইনাস বি তৈরি করবো। দেখো এ মাইনাস বি কিভাবে তৈরি করবো? এই যে এ বানালাম, এবার মাইনাস বি তৈরি করলাম, এই যে, ঠিক আছে, হয়ে গেল। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এবার এটাকে আমরা কোন সূত্র লিখতে পারি? আমরা জানি এটা যদি লেখা থাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। সেভাবে এটাকেও আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিন্তু লিখবো। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার বলতে এটা, তাহলে এ স্কোয়ার বলতে এটা, এ লিখলাম, তাহলে স্কোয়ার দিলাম, আর মাইনাস বি স্কোয়ার, বি বলতে এ স্কোয়ার, এটার মাথায় একটা স্কোয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখো খেয়াল করে আমাদের কিন্তু অঙ্কটা, এবার এটাকেও একটা সূত্র ফেলা যায়। আমরা জানি যে এ প্লাস বি, যে এখানে সূত্রটা ফেলেছিলাম ওই সূত্রটা কিন্তু এখানে ফেলবো। ঠিক আছে, তো এই সূত্রটা এবার ফেলার জন্য আমরা সূত্র লিখবো যে এ স্কোয়ার, এটুকু সূত্রে ফেলবো, এ প্লাস বি, এটা সূত্রে ফেলছি, তাহলে কি হবে? সূত্রে ফেললে হবে এ স্কোয়ার, তাহলে এ লিখলাম মাথায় স্কোয়ার প্লাস 2ab, 2 দিলাম, এ বলতে এ টু দি পাওয়ার 4, বি বলতে 1, তার সাথে যোগ হচ্ছে বি স্কোয়ার, বি বলতে 1 স্কোয়ার। তো এখানে লেখার দরকার নেই 1 স্কোয়ার। আর এখানে মাইনাস আমরা কি দেবো বলতো? এ স্কোয়ারের পাওয়ার স্কোয়ার, তার মানে কি 2 হয়ে যাবে, পাওয়ার গুণ হয়ে যাবে, 2 2 4, তাহলে এখানে এর পাওয়ার 4 দিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখো কি হচ্ছে, এখানে 4-এর পাওয়ার 2 আছে, তাহলে কি 4 2 8, এর পাওয়ার হয়ে যাবে 8, প্লাস এখানে কত হবে? 2 2 এ পাওয়ার 4। ঠিক আছে, 2 এ টু দি পাওয়ার 4, এটা হলো, কারণ এটা একের সাথে গুণ হলে থাকবে প্লাস 1 আর মাইনাস এ টু দি পাওয়ার 4। এবার খেয়াল করো যে এখানে এ টু দি পাওয়ার 8 থাকবে, আর 2 এ টু দি পাওয়ার 4 থেকে একটা এ টু দি পাওয়ার 4 বাদ গেলে কি হবে? শুধু এ টু দি পাওয়ার 4 থাকবে প্লাস 1। তাহলে কিন্তু আমরা অঙ্কের উত্তরটা পেয়ে গেলাম। আশা করি তোমরা অঙ্কটা কিন্তু বুঝতে পারছো, এটা কিন্তু অঙ্কের উত্তর বের হবে। ঠিক আছে, এবারে আমরা দেখবো 4-এর দাগের অঙ্কগুলো কি বলছে। দেখো 4 নাম্বার অঙ্কটি বলছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 82.5 ডিগ্রি কোণ অঙ্কন করো। তো 82.5 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য প্রথমে আমরা স্কেল নিব। স্কেল নিয়ে যে কোনো মাপের একটা রেখাংশ এখানটাতে টানবো। ঠিক আছে, আমি এখানে একটা রেখাংশ টানছি, যে কোনো মাপের রেখাংশ নেওয়া হলে পরে আমরা কি করব? রেখাংশের এখানে বসিয়ে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করব। ঠিক আছে, তোমরা যে কোনো মাপের একটা ব্যাসার্ধ নিয়ে এখান থেকে একটা বৃত্তচাপ অঙ্কন করবে। আমি তাই করছি, এই যে বৃত্তচাপ অঙ্কন হচ্ছে, হয়ে গেল, একটা বৃত্তচাপ অঙ্কন হয়ে গেল। এবার আমরা কি করবো বলতো? এবার আমরা এখানে 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। তাহলে 90 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য প্রথমে আমরা এই মাপেরই এখানে একটা কাটবো বৃত্তচাপ, তারপরে এখানে একটা কাটবো, তারপরে এখান থেকে আবার এখানে কাটবো, আবার এখান থেকে বসিয়ে এখানে কাটবো। তাহলে এটা দেখো কত ডিগ্রি হলো, এটা কিন্তু আমরা 90 ডিগ্রি পেয়ে গেলাম। ঠিক আছে, তো 90 ডিগ্রি কিন্তু আমাদের অঙ্কন করা হলো। এবার 90 ডিগ্রি অঙ্কন করার পর আমরা কি করব? এখানে একটা চিহ্ন করে দেবো যেখানটাতে 90 ডিগ্রি দিয়ে যাবে। এটা যদি আমরা জয়েন করে দিতাম রেখাটা, তাহলে কোথায় চিহ্ন বসতো? এখানটাতে চিহ্ন হতো। তাহলে এটা কত হলো? 90 ডিগ্রি। মাথায় রাখবে এটা হচ্ছে 90 ডিগ্রি। তোমরা বলবে 90 ডিগ্রি কোণ অঙ্কন করে কি লাভ? তো 90 এর অর্ধেক কত? 45। 90 এর অর্ধেক কত? 45। ঠিক আছে, 45 এর অর্ধেক কত? 45 এর অর্ধেক হচ্ছে 22.5 ডিগ্রি, তাই তো? 22.5 ডিগ্রির সাথে যদি আমরা তোমার 60 ডিগ্রি যোগ করে দেই, তাহলে কিন্তু 82.5 ডিগ্রি কোণ অঙ্কন করা সম্ভব। ঠিক আছে, এর জন্য আমরা 90 আঁকালাম। এবার 90 কে কি করব? আমরা অর্ধেক করব। তো 90 কে অর্ধেক করার জন্য দেখো 90 কে অর্ধেক করবো এবার। তো এখান থেকে এইটুকু হচ্ছে 90, এখান থেকে এইটুকু, তাহলে এর অর্ধেক করতে গেলে কি করতে হবে? এই যে এখান থেকে এতটা আছে, এর অর্ধেকের বেশি আমাদের নিতে হবে। এর অর্ধেকের বেশি নিব, আমরা নিলাম এই যে এতটা, অর্ধেকের বেশি নিয়ে আমরা কি করবো বলতো? এবার এখানে বসিয়ে কম্পাসটা এখানে বসিয়ে কাটলাম, আবার এখান থেকে বসিয়েও আমরা কাটবো। তাহলে কিন্তু আমরা 90 এর সমদ্বিখণ্ডক অর্থাৎ 45 ডিগ্রি পেয়ে যাব। এই যে আমরা কিন্তু 45 ডিগ্রি পেয়ে গেলাম। ঠিক আছে, তো এটাকে জয়েন করে দিতে হবে। তো জয়েন করে দিলে
জয়েন করে দেওয়ার দরকার নেই, তোমরা একটা চিহ্ন দিয়ে রাখবে যে কোথায় 45 ডিগ্রি হচ্ছে। তো এখান থেকে যদি আমরা দাগ দেই, তাহলে কোথায় যে দাগটা হবে, দাগটা কোথায় হবে, এখানটাতে দাগটা হবে, ঠিক আছে। তাহলে এখানটাতে এখানটাতে দাগটা হবে, এটা হচ্ছে কত বলতো, 45 ডিগ্রি কিন্তু কোণ উৎপন্ন হলো। এবার এই 45 ডিগ্রির অর্ধেক যদি আমরা করি তাহলে কত পাবো, 22.5 ডিগ্রি পাবো। তো এবার এটার সমদ্বিখণ্ডক করার জন্য আমার কি করতে হবে, সমদ্বিখণ্ডক করার জন্য এটাকে আমরা কি করব, এর অর্ধেকের বেশি নিব, অর্ধেকের বেশি নিয়ে আমরা এখানটাতে কাটবো, আবার এখান থেকেও আমরা এটাকে কিন্তু কাটবো। কত হলো তাহলে, 45-এর অর্ধেক মানে কি 22.5 ডিগ্রি। তাহলে এটাকেও আমরা মনে মনে এখানে ভেবে নাও যে দাগ যদি দিতাম তাহলে কোথায় দাগটা পড়তো, দাগটা দিলে আমাদের কোথায় দাগটা পড়তো, এর উপরে যেত, এই যে এখান থেকে যেত, এখান থেকে গিয়ে কোথায় পড়তো, এখান থেকে এসে, তাহলে এই যে এখানটাতে একটা কিন্তু দাগ হতো। তাহলে কি এটা হচ্ছে 22.5, তাহলে 22.5 বলতে কি এখান থেকে এটুকু হচ্ছে 22.5 ডিগ্রি, ঠিক আছে। আর এখান থেকে এটুকু হচ্ছে 60, ভালো বুঝে নাও, এখান থেকে এটুকু হচ্ছে 60 আর এখান থেকে এটুকু হচ্ছে 22.5 ডিগ্রি। তাহলে আমরা এই মাপটাকে নিব, এখানে 22.5 ডিগ্রি কতটুকু, এখানে স্কেল কম্পাসটাকে বসাবো, এই যে এটা হচ্ছে 22.5 ডিগ্রি, তাই না, এতটা হচ্ছে 22.5 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে এখানে কাটবো 22.5 ডিগ্রি, এই যে কাটলাম। তাহলে এটা পেয়ে গেলাম আমরা কত বলতো, এটাকে আমরা পেয়ে গেলাম হচ্ছে 82.5 ডিগ্রি। কি করে 82.5 ডিগ্রি, তোমাদের আমি আগে এটা জয়েন করে দিয়ে তারপর বলছি। এবার আমরা কি করব, এর সাথে এটাকে জয়েন করে দেব, আমরা পেয়ে গেলাম কত ডিগ্রি, 82.5 ডিগ্রি কোণ কিন্তু অঙ্কন করে ফেললাম। তোমরা কি করে, এখানে দেখো এটুকুটা কত ছিল, এখান থেকে এটুকুটা ছিল হচ্ছে 22.5 ডিগ্রি। তো 22.5 ডিগ্রির মাপটা নিলাম আমরা, সেই মাপটাকে নিয়ে আমরা এটুকু, তো এখান থেকে এটুকু 60 ছিল, 60-এর সাথে যোগ করে দিলাম, তাহলে 82.5 ডিগ্রি পাবো, ঠিক আছে। তো এখানে মেপে দেখো যে তোমাদের 82.5 ডিগ্রি কিন্তু অঙ্কন হয়ে গেছে। অঙ্কন প্রণালীটা তোমরা এভাবে যদি অঙ্কন করো তাহলে কিন্তু হয়ে যাবে। এই যে 80, 81, 82.5 ডিগ্রি কোণ কিন্তু অঙ্কন হয়ে গেছে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা কি করবো বলতো, এগুলোর একটা নাম দিয়ে দেবো, এখানে একটা নাম দিয়ে দাও এ, এখানে নাম দিয়ে দাও বি, আর এখানটাতে নাম দিয়ে দাও হচ্ছে সি। তাহলে আমরা এখানে লিখবো যে কোণ, এখানে আমরা লিখে দেবো যে কোণ এ বি সি, কোণ এ বি সি সমান সমান 82.5 ডিগ্রি অঙ্কন করা হলো, ডিগ্রি অঙ্কন করা হলো, ঠিক আছে। আশা করি তোমরা বুঝে গেছো। এবারে আমরা দেখবো 4-এর দাগের 2 নম্বর অঙ্কটি কি বলছে। এবারে দেখো 4-এর দাগের 2 নম্বর অঙ্কটি বলছে 100 ডিগ্রি একটি কোণ অঙ্কন করো ও ওই কোণটিকে সমান 4 ভাগে ভাগ করো, এই কোণগুলির কি নাম হবে, ঠিক আছে। তো এটা আঁকানোর জন্য আমরা যে কোনো মাপের এখানে একটা রেখাংশ নিচ্ছি, রুলটাকে তোমরা ভালো করে চুকিয়ে দিবে, তাহলে কিন্তু সূক্ষ্ম মাপগুলো তৈরি হয়, ঠিক আছে। এবার আমরা কি করব, চাঁদাটাকে এখানে বসাবো। তো চাঁদাটাকে এখানে বসিয়ে 100 ডিগ্রি কোণ অঙ্কন করব, ঠিক আছে। আমাদের কিন্তু এখানে স্কেল কম্পাসের সাহায্যে, রুল কম্পাসের সাহায্যে আঁকানোর কথা বলা হয়নি, তাই আমরা এখানে চাঁদার সাহায্যে 100 ডিগ্রি কোণটাকে অঙ্কন করব, ঠিক আছে। তো 100 ডিগ্রি কোথায় আছে দেখো, এই যে এখানে 100 ডিগ্রি আছে, তো এখানে একটা বিন্দু দিয়ে দেবো, ঠিক আছে। তারপর আমরা কি করব, এই বিন্দুটাকে যোগ করে দেবো, ঠিক আছে, এটার সাথে এটা যোগ করে দেবো, সূক্ষ্মভাবে যোগ করতে হবে। তাহলে এটা কত পেলাম আমরা, কিন্তু তাহলে এটার মান কত পেয়ে গেলাম, 100 ডিগ্রি কিন্তু এখান থেকে এখানে পেয়ে গেলাম, ঠিক আছে। এবারে এই 100 ডিগ্রিকে আমাদের কয় ভাগে ভাগ করতে হবে বলতো, সমান 4 ভাগে ভাগ করতে হবে। তো সমান 4 ভাগে ভাগ করব। তো আমরা এখানে দেখো 100 ডিগ্রি পাওয়ার পরে আমরা একটা কাজ করে দেবো, যে এটাকে এখান থেকে যে কোনো মাপের একটা বৃত্তচাপ তোমরা নিয়ে নেবে, এখান থেকে এখানে যে কোনো মাপের এর উপর দিয়ে যাতে যায় এরকম একটা বৃত্তচাপ আমরা কিন্তু এখানে নিব, ঠিক আছে। তো দেখো এখান থেকে এই যে বৃত্তচাপটা নিয়ে দিয়ে দিলাম, এটা হচ্ছে তোমার কত হলো, 100 ডিগ্রি অঙ্কন হলো। এবার এই 100 ডিগ্রিকে আমার সমান 4 ভাগে ভাগ করতে হবে। তো 4 ভাগে ভাগ করার জন্য এটাকে আগে সমদ্বিখণ্ডক করতে হবে। তো সমদ্বিখণ্ডক করার নিয়ম কি, এখানে এটার অর্ধেকের বেশি নিতে হয়, অর্ধেকের, এই যে এটা অর্ধেকের বেশি আছে, তো এটা অর্ধেকের বেশি নিয়ে আমরা এখানে কাটবো, এখানে কাটলাম, আবার এই পাশ থেকেও আমরা এখানটাতে কেটে দেবো, ঠিক আছে। তাহলে কত হলো বলতো, এটা কিন্তু 50 ডিগ্রি হয়ে গেল, এটা যদি যোগ করে দেই তাহলে 50 ডিগ্রি হয়ে গেল, যেহেতু 100 ডিগ্রি অর্ধেক 50, ঠিক আছে। তো আবার দেখো 50-এরও আবার অর্ধেক করতে হবে আমাদের, যেহেতু 4 ভাগে ভাগ করার কথা বলা হয়েছে, তাই আমরা এখানে স্কেল এটা বসিয়ে এটাকে আমরা আগে জয়েন করব, তারপর আবার ওটাকে সমদ্বিখণ্ডক তৈরি করব, গেল, এটা 50 ডিগ্রি কিন্তু হয়ে গেল। এবার এগুলোর আবার সমদ্বিখণ্ডক করতে হবে, এটা 50 ডিগ্রি অর্ধেক করতে গেলে এটার অর্ধেকের বেশি নিতে হবে। তো অর্ধেকের যে বেশি নিলাম, বেশি নিয়ে এদিকে কাটবো, আবার এখান থেকেও আমরা কাটবো, ঠিক আছে। তাহলে এটা 25 ডিগ্রি হয়ে গেল। এবার এই 25 ডিগ্রিটা কিন্তু এখানে আমরা জয়েন করে দেবো, ঠিক আছে। জয়েন করে দিলে এটা 25 ডিগ্রি অঙ্কন হবে।
রুলটা ভালো করে চুকিয়ে নিবে, আমার একটু মোটা হয়ে গেছে রুলটা, ঠিক আছে। এটা হলো, তারপরে দেখো এই পাশেও আমাদের কিন্তু অর্ধেক করতে হবে, ঠিক আছে। এখানে এটার থেকে এটার অর্ধেকের বেশি নিব, এই অর্ধেক বেশি আছেই, তাহলে কিছু করলাম না, এখানে কাটলাম, আবার এখান থেকে এর কাটলাম, ঠিক আছে। তাহলে অর্ধেকের বেশি হয়ে গেল, নিয়ে কাটলাম, কাটার পর আমরা কি করবো বলতো, এটাকে আবার জয়েন করে দেবো। আমাদের কিন্তু এই যে 4টা কোণ উৎপন্ন হলো, এই 4টা কোণই মানগুলো কিন্তু একই হবে, মানে প্রত্যেকটা 25 ডিগ্রি করে হবে। কেন বলতো, আমাদের 100 ডিগ্রিকে সমান 4 ভাগে ভাগ করতে বলছে, আমরা 100 ডিগ্রিকে সমান 4 ভাগে ভাগ করলাম। তো মেপে দেখো একটা কোণ 25 ডিগ্রি কিন্তু উৎপন্ন হয়েছে, এই যে 25 ডিগ্রি কিন্তু উৎপন্ন হয়েছে, একদম 25 ডিগ্রি, ঠিক আছে। 25 ডিগ্রি করে প্রত্যেকটা কোণ উৎপন্ন হয়েছে। তাহলে আমরা এখানে লিখে দিতে পারবো, নাম দিয়ে দেবো প্রত্যেকটার। এখানে ধরো এ দিলাম, ঠিক আছে, এখানে ধরো বি দিলাম, এটা সি দিলাম, এটা ডি দিলাম, এটা ই দিলাম, ঠিক আছে, আর এটা এফ দিলাম, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা কোণ কত হলো দেখো, এ এফ ই, এটা হচ্ছে কি 100 ডিগ্রি। এখানে আমরা কি লিখবো, যে কোণ এ এফ ই সমান সমান হচ্ছে 100 ডিগ্রি, এবং এই যে কোণগুলো আছে এ এফ বি, তারপর এখানে লিখে দেবো এ এফ বি, এ এফ বি সমান সমান কোণ কি বি এফ সি, বি এফ সি সমান সমান, সবগুলো তো সমান যেহেতু সমাধিখণ্ড করেছি, তাহলে সি এফ ডি, সি এফ ডি সমান সমান কোণ ডি এফ ই, ডি এফ ই, সবগুলো সমান সমান যেহেতু আমাদের সমাধিখণ্ডিত করতে বলা হয়েছে। আর আমাদের কি হবে এটা বলতো, 25 ডিগ্রি উৎপন্ন হয়, তাহলে 25 ডিগ্রি এখানে কিন্তু দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমরা প্রত্যেকটা কোণ 25 ডিগ্রি, আমাদের বলা হয়েছে এই কোণগুলির কি নাম হবে। তাহলে প্রত্যেকটা কোণ যেহেতু 90 ডিগ্রি থেকে কম, তাহলে আমরা কিন্তু এর নাম দিতে পারি যে প্রত্যেকটি কোণ কি হবে, সমকোণ, ঠিক আছে, সূক্ষ্মকোণ, সরি সমকোণ বলছি। তাহলে এখানে লিখে দেবো যে প্রতিটি কোণ সূক্ষ্ম কোণ। কেন বলতো, কারণ এগুলো প্রত্যেকটাই কি 90 ডিগ্রি থেকে কম আছে, তাহলে আমরা 25 ডিগ্রি যেহেতু, তাহলে 25 ডিগ্রিকে আমরা সূক্ষ্ম কোণ বলতে পারবো। এই কোণগুলির কি নাম হবে, তো এই কোণগুলির কোণ কি নাম হবে, সূক্ষ্ম কোণ নাম হবে, ঠিক আছে। এবারে তাহলে গেল এই স্কুলটার সমাধান। এরপরের দিন আমরা পরবর্তী স্কুলটার সমাধান করব। তো এই ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।